রোহান বাসায় গিয়ে চুপচাপ বসে আছে। মাকে এতদিন পর দেখেছে সে। 15 বছর শুধু ছবি দেখেই কাটিয়ে দিয়েছিল। দিব্য আর দিয়া তার ভাই বোন। দিব্যকে ঘৃণা করতে পারছে না, ভালোবাসার ইচ্ছেও নেই আর। দিব্যকে দেখে খুব হিংসে হচ্ছে এখন। একাই সব পেয়েছে সে, রোহানের জন্য কিছুই রাখেনি। মা এত ভালোবাসে দিব্যকে, একটিবারও তার কথা মনে পড়েনি। কখনো জানতে চায়নি রোহান কেমন আছে। কত রাত সে নির্ঘুম কাটিয়েছে। মা এসে তাকে ঘুম পাড়িয়ে দেয়নি। অসুস্থ হলে বাবা নার্স নিয়ে আসতো। মায়ের হাতে একটু পানি খাওয়ার কত ইচ্ছে জাগতো তার। কখনো তো সে ছায়াটিও দেখেনি মায়ের। মায়ের পুরনো শাড়ি বের করে তা জড়িয়ে ধরে রাখত আর এভাবেই ঘুমিয়ে পড়ত। কত রাত শুধু মায়ের স্বপ্ন দেখেছে। ঘুম ভাঙলেই নিজেকে ছন্নছাড়া মনে হতো তখন। আর নিতে পারছে না রোহান। রাগের মাথায় ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেয় সে। শব্দ শুনে দারোয়ান চলে আসে। রোহানকে শান্ত করার চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না, তাই ফয়সাল আহমেদকে ফোন দিয়ে জানায়। সাথে সাথেই রওনা দেন তিনি। সকালে বাসায় এসে দেখেন বাসার অবস্থা খারাপ। দারোয়ানকে জিজ্ঞেস করলে বলে রোহান সব কিছু ভাঙচুর করে ছাদে চলে যায়। এরপর আর কোনো খবর নেই তার। ফয়সাল ছাদ দিয়ে উঠে দেখেন রোহান একপাশে পড়ে আছে। ছেলের মুখের অবস্থা দেখে আরও বিচলিত হয়ে পড়েন তিনি। দারোয়ানের সাহায্যে রোহানকে তার ঘরে নিয়ে আসেন। এর মধ্যে দিব্য রোহানকে অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু কেউ ধরেনি। দুপুরে ফয়সাল আহমেদ দেখেন দিব্যর কল আসছে রোহানের ফোনে। ছেলের নাম দেখেই খুশি হয়ে যান। হ্যালো। হ্যালো, কে বলছেন আপনি? আমি রোহানের বাবা। ওহ, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি কেমন আছো বাবা? ভালো আছি। রোহান বলল আপনি সিলেট গিয়েছিলেন। হ্যাঁ, আজ সকালেই এসেছি। আমি বলেছিলাম গতকাল আপনাকে সাথে নিয়ে আসতে, আপনি ছিলেন না, তাই আপনার সাথে আর দেখা হয়নি। গতকাল কোথায়? আসলে আঙ্কেল, গতকাল আমার আকদ অনুষ্ঠান ছিল। ছোট করে হয়েছে, ঘরোয়া আয়োজন ছিল। মানে? রোহান আপনাকে বলেনি? ও এসেছিল কাল বাসায়। রোহান তোমাদের বাসায় গিয়েছিল? তোমাদের পরিবারের সাথে দেখা করতে হয়েছে? জি, মায়ের সাথে দেখা হয়েছিল। আর ও শরীর খারাপ লাগছে তাই চলে যায়। এখন রোহান কেমন আছে? অনেকবার ফোন দিয়েছিলাম, ধরছিল না। ও এখন ঘুমোচ্ছে, ও জাগলে তোমার কথা বলবো। আচ্ছা আঙ্কেল, রাখছি। ভালো থেকো, নতুন জীবন সুখের হোক। ফোন রাখার পর ফয়সাল আহমেদ বসে পড়েন সোফায়। দিব্যর বিয়ে হয়ে গিয়েছে, তার ছেলের বিয়ে হয়েছে, রাজিয়া তাকে জানানোর প্রয়োজন মনে করেনি। আর তিনি বুঝতে পেরেছেন রোহানের এই অবস্থা তার মাকে দেখেই হয়েছে। ফয়সাল আহমেদ বুঝতে পারছেন না কিভাবে সামলাবেন বিষয়টা। রোহানের বিধ্বস্ত মুখ দেখবেন, নাকি দিব্যর বিয়ের ব্যাপারটা গোপন রাখার জন্য রাজিয়াকে দোষ দেবেন। তবে কি একবার রাজিয়ার সাথে কথা বলা দরকার। কী অপরাধের শাস্তি দিয়েছিল রাজিয়া, যে অপরাধ কখনো তিনি করেননি? সেই অপরাধের শাস্তি এত বছরের, একবার কি প্রশ্ন করা উচিত নয়? এত বছরের অপেক্ষা আজ নিজ হাতে দূর করতে মন চাইছে। অতীত বর্তমানে উকি দিলেও মানুষ আবেগে বেয়ে যায়। ফয়সালের আবেগেও হয়তো আজ বয়ে নিয়ে যাচ্ছে তাকে অতীতের সুখের দিনগুলোতে। সন্ধ্যায় রোহানের জ্ঞান ফিরে। রোহান ফয়সালকে দেখেই এক প্রশান্তির হাসি দেয়, যেন সে গভীর জঙ্গলে নিজেকে হারিয়ে এখন নিরাপদ আশ্রয় পেয়েছে। এই পরিচিত আশ্রয়টি এখন তার খুব প্রয়োজন, কারণ আজ মাথা রাখার কোনো জায়গা পাচ্ছে না সে। বড় ভারী লাগছে মাথাটি। এই ভার শুধু তার বাবাই তুলতে পারবে। রাত বাজে 12টা। এমন সময় রিধির ফোনে ইফতির কল আসে। ওই সময় রিধি রান্নাঘরে গিয়েছিল পানি খাওয়ার জন্য। রক্তিম রিধির রুমের দরজা খোলা দেখে রুমে ঢোকে। ইফতির কল দেখেই রক্তিমের মেজাজ খারাপ হয়ে যায়। সে রাগে কল কেটে দেয়। আবার কল আসলে মোবাইল বিছানায় ছুঁড়ে ফেলে দেয় সে। রিধি এসে তা দেখে ফেলল। হ্যালো মিস্টার গোল্ডম্যান, আমার মোবাইল কি কোনো খেলার জিনিস? রিধির সম্পত্তি ওকে এভাবে ছুঁড়ে মারলেন কেন? আমি কিন্তু উঠিয়ে নিব, দিতে পারি সব। কি উঠিয়ে নেবে বলো, কি করবে? আমার মোবাইল ভাঙবে? এত রাতে কুকুর ছানার মতো করছেন কেন? তুমি আমাকে কি বললে? কুকুর ছানা?
রাত 12টায় নীরব শান্ত পরিবেশ কে নষ্ট করে? মানুষ নাকি কুকুর ছানা? হে মেয়ে, তুমি আমাকে এত বড় কথা বললে? দোষ কি আমার নাকি আপনার? এত রাতে আমার রুমে এসে গন্ডগোল না করলে আমি অমন করে বলতাম? আপনি নিজেই নিজের ফালুদা বানান। তুমি দিন দিন খুব বেড়ে যাচ্ছ রিধি। অদ্ভুত তো, বেড়ে যাব না? কোষ বিভাজন হচ্ছে নিয়মিত, আমি কিভাবে কনস্ট্যান্ট থাকবো তাহলে? তোমার সাথে বাড়াবাড়ি করা মানে সময় নষ্ট। নিজে নিজেই ঝগড়া করতে আসেন, আমি যাই আপনার সাথে কথা বলতে। এত রাতে ইফতি তোমাকে কেন কল দেবে? আমার বন্ধু, যখন ইচ্ছে তখন কল দেবে। আপনার সমস্যা কি? রিধি, এত রাতে ভদ্র ঘরের ছেলেমেয়েরা কথা বলে না। রিধি রক্তিমের কথা শুনে খিলখিলিয়ে হেসে দেয়। তুমি হাসছো কেন? আমি কি জোকস বলছি? তাহলে আপনি মেনে নিয়েছেন আপনি অভদ্র? মানে? রক্তিম, আপনাকে সবাই ব্রিলিয়ান্ট কেন বলে? আমার তো আপনাকে টিউবলাইট মনে হয়। একটা সহজ কথাও বোঝেন না? মানে হচ্ছে এত রাতে ভদ্র ঘরের ছেলেমেয়েরা কথা বলে না, আর আপনিও অভদ্রের মতো আমার রুমে এসে আমার সাথে ঘ্যান ঘ্যান করছেন। এটা তো আরো অভদ্রতা। ইফতির সাথে কথা বলতে ভালোই লাগে আমার, আর আপনি হচ্ছেন বিরক্তিকর। রিধি মুখ ভেংসি দিয়ে বিছানা থেকে ফোন নিতে যাবে, তখনই রক্তিম ছো মেরে ফোন নিয়ে নেয়। আমি বিরক্তিকর? আচ্ছা, এখন থেকে রাতে আমার কাছেই থাকবে তোমার ফোন। বাবা মা জিজ্ঞেস করলে বলে দেব তুমি রাত জেগে মোবাইল চালাও, তখন আমাকে আর বাধা দেবে না। রিধিকে কিছু বলতে না দিয়ে রক্তিম চলে যায়। রিধি মনে মনে বিড়বিড় করছে। রক্তিমের বাচ্চা রক্তিম, তুমি হচ্ছে একটা কৃমি। যখন তখন অন্যের সম্পত্তি আত্মসাৎ করতে আসো। বাট ডোন্ট ওয়ারি, কালকে আমিও তোমার 12টা না বাজিয়ে থাকছি না। আজ একটু ভোরেই ঘুম ভাঙল ঈশার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো মতো দেখছে সে, আর মনে মনে ভাবছে, আজকে দিব্যর সাথে সকালে বের হবে ঈশা, তাই সে গোসল করে নিল। সাদা রঙের একটি জামা পরেছে, লাল রঙের ওড়না আর সালোয়ার। নাস্তা করেই বের হয়ে গেল। ঈশার বাসায় ভালো লাগছিল না। দিব্যকে ভালো মতো দেখার জন্য মন ছটফট করছিল। ঈশা নিচে নেমে দিব্যকে কল দিল। দিব্য রেডি হয়ে নিচে নামল। অপসরি, তুমি এত তাড়াতাড়ি নিচে নেমে গেলে? আমাকে অপেক্ষা করাওনি কেন? আমার বউটার জন্য অপেক্ষা করব না? বউর জন্য অপেক্ষা করতেও ভালো লাগে, বুঝছো? দিব্য ঈশার হাত ধরল শক্ত করে। এখন কিন্তু হাত ধরায় বাধা নেই। ঈশা মুচকি হাসল। দিব্য আর ঈশা রিকশায় উঠল। দিব্য মাথা ঝুঁকিয়ে ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশা লজ্জায় দিব্যর হাতটি চেপে ধরল। দিব্য ঈশার কাছে এসে ঈশার সামনে আসা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয়। ঈশা এবার চোখ বন্ধ করে ফেলল। দিব্য মুচকি হেসে বলল, বরকে এত লজ্জা পেতে নেই, আমি না তোমার বর এখন। তুমি আমার দিকে তাকাও, চোখে চোখ রেখে যদি কথা বলো ভেতর থেকে নাড়া দেয়। তোমার চোখের ভাষা বুঝতে চাই আমি, তাকাও আমার দিকে। ঈশা চোখ উঠিয়ে দিব্যর দিকে তাকাল। সেকেন্ডেই চোখ নামিয়ে ফেলল। এটা কি হলো? আচ্ছা, দেখতে হবে না আমাকে? দিব্য মুখ ফিরিয়ে নেওয়ার পর ঈশার আর ভালো লাগছে না। ভালোই তো লাগছিল যখন তাকিয়েছিল। মনে মনে নিজেকে বকছে ঈশা। তাকিয়ে থাকলে কি এমন হতো? বরকেই তো দেখছি। জোরে শ্বাস নিয়ে আস্তে করে ছাড়ল ঈশা। এরপর দিব্যর মুখ নিজের দিকে ফিরিয়ে নিল। দিব্য মুচকি হেসে বলল, আমার বউ, আমার অপসরি সবসময় আমার পাশেই থাকে। দিব্য আর ঈশা মেলায় গেল। দিব্য ঈশার জন্য লাল রঙের চুড়ি কিনল। নিজ হাতে পরিয়ে দিল ঈশাকে। তারপর ঈশার হাত দুটি ঝাঁকালো। যখন তোমাকে বাসায় নিয়ে আসব, তখন প্রতিদিন চুরি পরে আর আমার কানের কাছে এসে এভাবে হাত দুটি ঝাঁকাবে, আর তখন আমার ঘুম ভেঙে যাবে। ঈশা, তুমি পাশে থাকলে না আমার কোনো অ্যালার্ম ঘড়ির দরকার নেই। এরপর দিব্য ওড়না দিয়ে ঈশার মাথায় কাপড় টেনে দিল। এখন লাগছে একদম দিব্যের বউয়ের মতো। সারাদিন তারা অনেক ঘুরল। ঈশার প্রতিটি ইচ্ছেই যেন দিব্য পূর্ণ করতে পেরে খুব খুশি।
অন্যদিকে রোহান সারাদিন আজ বাসা থেকে বের হয়নি। ফয়সাল আহমেদকে 2 কাপ চা বানিয়ে আনলেন। রোহানের হাতে 1 কাপ ধরিয়ে দিয়ে তার পাশে বসলেন। দুজনেই চুপচাপ। রোহান নীরবতা ভেঙে বলল, বাবা, তুমি কেন বলেছিলে মা দেশের বাইরে থাকে? আর দিব্যকে তুমি চিনতে? তুমি জানতে দিব্য আমার ভাই? হ্যাঁ জানতাম, তারা দেশেই ছিল। কিন্তু রোহান, আমি তোকে হারাতে চাইনি। আমি চাই না তুই আমাকে ছেড়ে চলে যাস। আমি একা একা কী নিয়ে থাকবো? রোহান চেয়ার ছেড়ে ফয়সালের পায়ের কাছে এসে বসল। আমি তোমাকে ছেড়ে যাব না বাবা। তুমি ছাড়া আর কেউ নেই আমার। কিছুক্ষণের জন্য তারা নিজেদের দ্বীপের বাসিন্দা মনে করছে। আশেপাশে কেউ নেই, যেন তারা একে অপরের হাত ছাড়লেই হারিয়ে যাবে। বাবা, মা আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমাদের কি কোনো দোষ ছিল? বলো না। ফয়সাল আহমেদ কিছু বলার আগে পেছন থেকে উষা বলে উঠল, কে বলেছে ছেড়ে গিয়েছে? আমি কি নেই? আমি এখনো আছি। তোর মা আছে। উষাকে ইদানিং রোহান সহ্য করতে পারছে না। আগে সে ছোট ছিল তাই হয়তো বুঝতো না, কিন্তু এখন সে ঠিকই বুঝতে পারছে উষা কি বোঝাতে চায়। রোহান উষার কথার উত্তর না দিয়ে চলে যায়। উষা রোহানের চলে যাওয়ার পর ফয়সাল আহমেদকে বলল, আজকাল রঘু আমার সাথে তেমন কথাই বলে না ফয়সাল। রোহান বড় হয়েছে, এখন কি ও কিছু বুঝবে না ভাবছো? তোমাকে আমি বলেছিলাম, রঘু যখন ছোট ছিল তখনই যদি আমরা বিয়ে করে ফেলতাম। জাস্ট স্টপ উষা। রাজিয়া এখনো আমার স্ত্রী। তুমি কি বুড়ো বয়সে ওকে ডিভোর্স দেবে ভেবেছো? আশ্চর্য তো তুমি। এত বছর আলাদা থাকছো, ডিভোর্স দিয়ে দিলে সারা জীবনের সমস্যা শেষ। রাজিয়া আমার জন্য সমস্যা নয়। আর আমি রাজিয়াকে ডিভোর্স দিব কিনা দিব সেটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তোমার সমস্যা কোথায়? আমি তোমার অপেক্ষায় আছি ফয়সাল। আমি তো তোমাকে বলিনি অপেক্ষা করতে। আমি এখনো রাজিয়াকেই ভালোবাসি। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? যে মানুষটি নিজের ভালোবাসা বাঁচাতে পারেনি, তার কাছে তুমি কিসের ভালোবাসার আশা করছো উষা? রাজিয়া তোমাকে ছেড়ে চলে গিয়েছে, ভুলে যাচ্ছো? আমিও তো তোকে ফেরাতে যাইনি। আমারও তো দোষ আছে। তোমার উপর মিথ্যা অপবাদ দিয়েছে। উষা, আমি চাই না তুমি আমার পরিবার সংক্রান্ত কোনো ব্যাপারে জড়াও। আজ এত বছরেও তুমি আমাকে পর ভাবছো, আর এখনও রাজিয়াকে নিয়েই ভাবছো। আমার এত বছরের অপেক্ষার সমাধান দাও। আমার বন্ধু আজিজ খুব ভালো ছেলে, তোমাকে খুব পছন্দও করে। খালাকে বলে বিয়ের কথা এগিয়ে নিতে পারি। উষা রেগে ফয়সালের চায়ের কাপ ধাক্কা দিয়ে ফেলে দেয়। আই হেট ইউ। ফয়সাল ঠান্ডা স্বরে বলল, আই লাইক ইট। এখন তুমি তোমার বাসায় যেতে পারো। আমি চাই না রোহানের কোনো সমস্যা হোক তোমাকে নিয়ে। এদিকে রক্তিম দুপুরে গোসলে ঢোকে। বাসায় নবনী আর জোনায়েদ ছিল না। এই সুযোগে রিধি ছাদে উঠে পানির পাইপ লাইন বন্ধ করে দেয়। হঠাৎ পানি চলে যাওয়ায় রক্তিম অবাক হয়ে যায়। রিধি, এই রিধি, কই তুমি? রিধি মুখ টিপে হাসছে। জি ভাইয়া ডেকেছেন আমায়? ভাইয়ার বাচ্চা পানি কেন চলে গেছে? আমি কি পানি গবেষক? আমি কিভাবে বলবো? 2 মিনিটের মধ্যে পানি না আসছে তুমি আজকে মারা খাবে। আচ্ছা দেখছি। তাড়াতাড়ি দেখো। আরে বাবা দেখছি কিভাবে মারা খায়। রিধি, মাথা গরম করবে না বলছি, পানি ছাড়ো। এক শর্তে। তোমার শর্তের 12টা বাজাবো আমি। আচ্ছা, আপনার তখন 14টা বাজবে বেরোতে। কি শর্ত? আজকে থেকে আমার মোবাইল নিয়ে যাবেন না রাতে। আচ্ছা, একবার বের হতে দাও, তারপরে বোঝাবো মোবাইল ফোন কাকে বলে। ওকে, বাই বাই। আমি তো মুভি দেখবো এখন। রক্তিম বাসি কাপড়ে পরে বের হয়ে যায় আর রিধির রুমে আসে। রিধি রক্তিমকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। ভূত ভূত ভূত! আ আ আ! টেবিলের নিচে ঢুকে কান্নাকাটি শুরু করে দেয়। রিধি, আমি রক্তিম, কি করছো? রিধি কান্নামাখা কণ্ঠে বিড়বিড় করছে আর তার হাত পা কাঁপছে। রক্তিম রিধির অবস্থা দেখে ভাবছে রিধি হয়তো ভয় পেয়েছে, তাই শক্ত করে রিধির হাত ধরে রিধির পাশে বসল আর রিধির মাথায় হাত বুলিয়ে দিল। আচ্ছা, ভয় পেও না, আমি আছি, কিছু বলবো না রিধি, আর কেঁদো না প্লিজ। রিধি মনে মনে হাসছে। আমি আর
ভয়, তাও এই রাক্ষসকে? হাহ, একটু নাটক না করলে আজ আমাকে মেরে চ্যাপ্টা করে দিত। আমি ও বোকার মতো রুমের দরজা খুলে রেখেছিলাম। আমার মাথায়ও আসেনি এই রাক্ষসটা বের হয়ে যাবে, তাও এমন অবস্থায়। আল্লাহ, তোমায় ধন্যবাদ। এমন সময় মাথায় বুদ্ধি এসেছিল, তা না হলে কি অবস্থা করতো আমার। আহা, কি ভালোবাসা, ভুলেই গিয়েছি কিছুক্ষণ আগে আমি কি করেছিলাম। বেঁচে থাকো বাবা, সারা জীবন এভাবেই আমার থেকে পচা আবাস খাও। ঈশাদের নতুন বর্ষের ক্লাস শুরু। দিব্য ঈশাকে বাসে উঠিয়ে দিয়ে রোহানের সাথে দেখা করতে গেল। অনেকদিন রোহানের সাথে দেখা হয়নি। রোহান ফোনেও দিব্যর সাথে ভালো করে কথা বলেনি। তাই দিব্য সকালেই অনিককে সাথে নিয়ে রোহানের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। রোহানের বাসায় দিব্য আগে কখনো যায়নি, কারণ রোহান নিয়ে যায়নি আর আগ্রহও দেখায়নি নিয়ে যাওয়ার। আজ প্রথম যাচ্ছে, তবুও চিনতে কষ্ট হয়নি, কারণ অ্যাড্রেস জানা ছিল। দারোয়ান দিব্য আর অনিককে দেখেই আটকে দেয়। কারে চাইতেছেন? রোহানের সাথে দেখা করব। রোহান ভাইয়ের কি হন? আমরা ওর বন্ধু। তার বাবার বন্ধু? এত বছরেও তো দেখি নাই। আপনি রোহানকে জানান দিব্য আর অনেক এসেছে। এইখানেই দাঁড়াই থাকেন। দারোয়ানের প্রচুর ইনভেস্টিগেশন দেখে অনেক বিরক্ত বোধ করছে। তোকে কে বলেছে আসতে? যত সব কাজ তোর। ওর কোনো সমস্যা হয়েছে আমার মনে হয়। ওকে একবার না দেখলে অস্থির লাগবে। রোহানের খবর নেওয়া আমাদের দায়িত্ব। তুই জানিস আমরা দুজন ছাড়া আর কোনো বন্ধু নেই। বন্ধু নেই তো কি হয়েছে? আরে বাবা তো আছে ওর। আমরা না, সত্যিই রোহানকে বিরক্ত লাগে। একটা ছেলের মাঝে এত অ্যাটিটিউড। বন্ধুদের সাথেও ভাব নিয়ে মানুষ চলাফেরা করে কিভাবে আমি বুঝি না। তুই এত সব কিভাবে সহ্য করছিস? চুপ কর অনিক। জয় উদার মনের মানুষ দিব্য রহমানের জয়। এত বাঁশ খেয়েও হয় না যার পরাজয়। সারাদিন যে জনতার জন্য করে মূল্যবান সমক্ষের ক্ষয়। আহা, বেঁচে থাকুক তার কর্মকল্যাণ পুরো দেশময়। দিব্য এতক্ষণ হাত দুটি পকেটে নিয়ে রোহানের বাসার গেইটে হেলান দিয়ে শুনেছে অনিকের 2 লাইনের কবিতা। কবিতা শেষ হলে দিব্য হাত উঁচিয়ে অভিবাদন গ্রহণ করল। তারপর গলা ঝেড়ে বলল, ধন্যবাদ মিত্র, আমার জন্য এতগুলো মূল্যবান বাক্য ব্যয় করছো। তুমি কি চাও আমার কাছে? অনিক মনে মনে বলল, মহারাজা, আপনার বোনের সাথে যদি আমার সম্বন্ধটা পাকা করার অনুমতি দেন, এতেই আমি খুশি। এমন সময় রোহান নিচে নামল। তোরা এখানে? রোহান, তুই ঠিক আছিস? তোর কোনো খবর নেই যে। কল দিলে ধরছিস না, ধরলেও কথা ভালো মতো বলছিস না। সমস্যা কি? ইচ্ছে হচ্ছিল তাই। তোর সাথে কি 4 বছরের ডিল করেছি শুধু? 4 বছর পর ডিল শেষ আর বন্ধুত্বও শেষ। আমার এখন তোদের সাথে বন্ধুত্ব রাখার কোনো ইচ্ছে নেই। এখন তোরা যেতে পারিস। অনিক দিব্যর কানের কাছে এসে বলল, মান সম্মান কি বাসায় রেখে এসেছিস? চল এখন। দিব্য রোহানের কাছে এসে বলল, কি হয়েছে ভাই বল, হঠাৎ তোর এমন পরিবর্তন কিভাবে হলো? রোহান দারোয়ানের দিকে তাকিয়ে বলল, কেউ আসলে আমাকে আর বিরক্ত করবে না, ডেকে চলে যেতে বলবে। দিব্য আর অনিক রোহানের কথা শুনে অবাক হয়ে যায়। রোহানের কাছে এমন ব্যবহার তারা মোটেও আশা করেনি। দিব্য আর অনিক রিকশায় ওঠে, চুপচাপ বসে আছে। দিব্য ভাবছে রোহান কেন এমন করছে। অনিককে কিছু বলতে যাবে, এমন সময় একটা গাড়ি তাদের রিকশায় খুব জোরে ধাক্কা দেয়। দিব্য রিকশা থেকে ছিটকে রাস্তায় গিয়ে পড়ে। অনিক সামনে গিয়ে পড়ে। অনিক হাতে পায়ে খুব আঘাত পায়, কিন্তু দিব্য খুব বেশি আঘাত পায়। আশেপাশের মানুষ তাদের মেডিকেলে নিয়ে যায়। ঈশা ভার্সিটি থেকে এসেই দিব্যকে ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ বলছে তার। দিব্য তো ফোন বন্ধ রাখে না। রোহানের সাথে দেখা করতে যাবে বলেছিল সে। এখন তো রোহানের ফোন নম্বরও নেই তার কাছে। ঈশার খুব ভয় লাগছিল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, দিব্যর ফোন এখনও বন্ধ। হঠাৎ ঈশিতা তড়িঘড়ি করে ঈশার রুমে ঢোকে। ঈশা ভয় পেয়ে যায় ঈশিতার চোখ মুখ দেখে। আতঙ্ক ভিড় করছে তার মনে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, দিব্যের অ্যাক্সিডেন্ট হয়েছে। ঈশা আর নিজের মধ্যে নেই। মুহূর্তেই তার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। তারা তাড়াতাড়ি হাসপাতালে যায়।
অনিকের অবস্থা এতটা খারাপ নয়, জ্ঞান ফিরেছে। দিব্যর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ছেলের অবস্থা দেখে রাজিয়া আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারছে না। ঈশার চোখগুলো ফুলে লাল হয়ে গেছে। মনে মনে একটাই আওয়াজ আসছে ঈশার অন্তর থেকে। কিছুক্ষণ পর ডক্টর এসে বলে যায় দিব্যর রক্তের প্রয়োজন। ব্লাড ব্যাংকে খোঁজ নিয়েও রক্ত পাওয়া যায়নি। অনেক সব বন্ধুদের জানায়। ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট দেওয়া হয়। সন্ধ্যায় রোহানের চোখে পড়ে নিউজটা। রোহান আর দিব্যর ব্লাড গ্রুপ একই। নিউজটা দেখেই সে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে ফয়সাল আহমেদের কাছে যায়। ফয়সাল আহমেদ মাত্রই বাসায় এসেছিলেন। বাবা, দিব্যের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছিস? কোথায় এখন বৃদ্ধ? মেডিকেলে আছে, ওর রক্তের প্রয়োজন। ভার্সিটির গ্রুপে দেখেছি। তাড়াতাড়ি চল। তারা মেডিকেলে চলে আসে। রাজিয়া ফয়সাল আর রোহানকে দেখে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। রোহান দেরি না করে রক্ত দেওয়ার জন্য কথা বলতে চলে যায়। ফয়সাল রাজিয়ার কাছে আসেন। তাদের কোনো কথাই যেন বের হচ্ছে না। পাশাপাশি বসে আছেন অসহায় মানুষের মতো। দিহা ঈশার হাত ধরে বসে আছে। সবার মধ্যে আতঙ্ক, সবাই নীরব, যেন মুহূর্তেই সব ওলট পালট হয়ে যাবে। রোহান রক্ত দিয়ে বের হলো। ফয়সাল আহমেদের কাছে এসে বসল। বাবা, দিব্য ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ফয়সাল রাজিয়ার দিকে তাকিয়ে বললেন। রাজিয়া এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছেন। তার বলার কিছুই নেই। রোহানের এই মুহূর্তে রাজিয়ার কোলে মাথা রেখে বলতে ইচ্ছে করছে। কিছু হবে না মা দিব্যের। আমার ভাইটা না অনেক ভালো, আমার থেকেও বেশি। দিব্য ছাড়া কেউ আমাকে বুঝতে চায়নি কখনো। আর আমি অনেক খারাপ। আমি কখনো দিব্যর প্রয়োজনে পাশে থাকতে পারিনি। সবসময় দিব্য আমার বিপরীত পাশে ছিল, আর আমি স্বার্থপরের মতো তাকে তাড়িয়ে দিয়েছিলাম। রোহান ঈশার দিকে ফিরে তাকালো। ঈশার বিধ্বস্ত চেহারা দেখে তার ভেতরটা আরও মুচড়ে উঠল। রোহান ঈশার পাশে গিয়ে বসল। ঠান্ডা স্বরে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দিব্য অনেক শক্ত ছেলে, এত সহজে হেরে যাবে না। ঈশা ফোলা চোখে রোহানের দিকে তাকিয়ে বলল, কথাটা বলতেই ঈশা কেঁদে দেয়। আর পারছে না নিতে রোহান। মনে মনে নিজেকে দোষ দিচ্ছে সে। কেন যেতে দিয়েছিলাম? বাসায়ও ঢুকতে দেইনি। এত খারাপ আমি? ছি ছি। কয়েক ঘন্টা কেটে যায় চোখের পলকে, কিন্তু কেউ ঠিকমতো চোখের পাতা বন্ধ রাখতে পারছে না ভালো করে। রাজিয়ার পরিচয় ডক্টর, দিব্যর চিকিৎসা করছে, কিন্তু কিছুই জানাচ্ছে না। অনিকের বিশ্রাম প্রয়োজন। তার বাবা মাকে জানানো হয়। তারা টিকিট কেটে ফেলেন দেশে আসার জন্য। রাত 2টায় তাদের ফ্লাইট। দেশে পৌঁছাতে সকাল 8টা-9টা বেজে যাবে। রাজিয়া শুষ্ক মুখে বসে আছেন। কিছুক্ষণ আগে নামাজ পড়ে এসেছেন। ছেলের সুস্থতার জন্য অনেক কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে। দিব্যর কিছু হলে তার সব কিছু শেষ হয়ে যাবে। দিব্য আর দিয়া তাকে বেঁচে থাকার প্রেরণা দেয়। 15 বছর আগেই তিনি তার ভালোবাসা, স্বপ্ন সব কিছুই ত্যাগ করে দিয়েছিলেন। 25 বছর আগে ধুমধাম করেই বিয়ে হয়েছে ফয়সাল আর রাজিয়ার। তারা সিনিয়র জুনিয়র ছিলেন 2 বছরের। একই মেডিকেলে পড়াশোনা করেছিল। সেখানেই প্রথম দেখা আর প্রেম শুরু। তাদের প্রেম নিবেদন হতো চিঠির মাধ্যমে। দুজনে লাইব্রেরিতে বসে বই পড়ত। ফয়সাল প্রথম দিন তাকে প্রেমের প্রস্তাব দেয় চিঠিতে লিখে। বইয়ের ভেতর চিঠিটি রাখত। রাজিয়া আসার আগেই তার টেবিলে রেখে আসতো বইটি। ফয়সালের প্রেম নিবেদনের ধরন ভিন্ন রকমের ছিল। যে বিষয়ে চিঠি লিখতেন ঠিক তেমন বিষয়ের সাথে মিল রাখা বইয়ের ভেতর দিয়ে চিঠিটা দিতেন। যেমন প্রতিদিন 3 বন্ধুদের বসুর হলুদ বসন্ত বইয়ের ভেতর চিঠিটি রেখেছিলেন।
ফয়সাল উপন্যাসের বিখ্যাত একটি অবধূতি লিখেছেন প্রথমে। ভালো লাগা আর ভালোবাসার পার্থক্যটা কোথায়? ভালো লাগলে মানুষ সেই ভালো লাগাকে তার ইচ্ছাধীন করে রাখতে পারে, কিন্তু ভালোবাসলে মানুষ নিজেই সেই ভালোবাসার ইচ্ছাধীন হয়ে থাকে। তার নিজের কোনো নিজস্ব সত্তা থাকে না। ভালোবাসা তাকে ভালোবাসা তাকে যা বলে পশুর মতো সে তাই করে। তারপর লিখেছেন নিজের মনের কথা। রাজিয়া, আমিও আমার সত্তা হারাতে চাই না তোমার কাছে। তুমি যেভাবে বলবে ঠিক সেভাবে ভালোবাসতে চাই। রাজিয়া কি রাজি আছে আমার প্রস্তাবে? রাজিয়াও ফয়সালকে পছন্দ করত। কিছুদিন পর রাজিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের বিভদ প্রসঙ্গ বইয়ের ভেতরে চিঠি রেখে ফয়সালকে পাঠায়। ভালোবাসার অর্থ আত্মসমর্পণ করা নহে, ভালোবাসার অর্থ ভালোবাসা, অর্থাৎ অন্যকে ভালোবাসার স্থান দেওয়া, অন্যকে মনের সর্বাপেক্ষা ভালো জায়গায় স্থান করা। ফয়সাল যদি রাজিয়াকে মনের সর্বাপেক্ষা ভালো জায়গায় স্থান দিতে পারে, রাজিয়া রাজি আছে। তারপর থেকেই শুরু হয় তাদের প্রেম কাহিনী। পরবর্তীতে তাদের ভালোবাসার শুভ পরিণয় হয়। বিয়ের 2 বছর পর দিব্য আর রোহানের জন্ম হয়। দিব্য রোহান হওয়ার পর তাদের সংসার আরও সুখের চলছিল, কিন্তু দিয়া হওয়ার পর রাজিয়া আর ফয়সালের দূরত্ব বাড়তে থাকে, আর এর 3 বছরের মধ্যেই তারা আলাদা হয়ে যায়। উষা ছোটবেলা থেকেই ফয়সালকে ভালোবাসত, কিন্তু কখনো বলতে পারেনি। ফয়সাল বাকি সব কাজিনদের থেকে উষাকে একটু বেশি স্নেহ করত, আর উষা মনে মনে এই স্নেহকে অন্য দিক দিয়েই নিয়ে উষা ভ্রান্তির মধ্যে ছিল। সে মনে করত ফয়সাল তাকে ভালোবাসে। তাই তো সেদিন ফয়সাল আর রাজিয়ার বিয়ের কার্ড হাতে পায় আর অনেক কেঁদেছিল উষা। জীবনের সবচেয়ে প্রিয় জিনিস হারানোর মতো কষ্ট শত চেষ্টাও আর পাওয়া যাবে না তার প্রিয় মানুষটিকে। রাজিয়া আর ফয়সাল বিয়ের পরপর দেশের বাইরে চলে যায়। রোহান আর দিব্যর জন্মের আগেই দেশে ফিরে আসে। তারা দেশে আসার পর উষা ফয়সাল আর রাজিয়ার বাসায় থাকতে চায়। উষা নিজেকে এই 2 বছরে নিয়ন্ত্রণ করেছিল অনেকটা, কিন্তু রাজিয়া আর ফয়সালকে একসাথে দেখে পুরনো ক্ষতে আবার ব্যথা অনুভব করছিল সে। সহ্য করতে পারছিল না আর। এরপর থেকেই উষা ফয়সালের সাথে বেশি সময় কাটাতে চাইত। দিব্য আর রোহান হওয়ার পর একসাথে 2টো বাচ্চা সামলানোর দায়িত্ব আসে রাজিয়ার ওপর। স্বামীর দিকে নজর রাখার দায়িত্ব থেকে কিছুটা দূরে সরে যায় সে। এই সুযোগ উষা হাতছাড়া করতে চায়নি। ফয়সালের জন্য রান্নাবান্না করা ছাড়াও ফয়সালের জামাকাপড় ধোয়াও বাদ দেয়নি সে। বেশিরভাগ সময় ফয়সালকে নিজের কথার মাঝেই ব্যস্ত রাখত সে, যার ফলে ফয়সাল রাজিয়াকে কম সময় দেওয়া শুরু করে। ঘটনা রাজিয়া রহমানের চোখে পড়লে হালকা কথা কাটাকাটি হয় ফয়সালের সাথে। ফয়সাল চাননি রাজিয়ার সাথে কোনো অশান্তি হোক, কারণ তিনি অনেক ভালোবাসতেন রাজিয়াকে। তাই উষাকে চলে যেতে বলেন। এরপর আর কোনো সমস্যা হয়নি, কিন্তু দিয়ার জন্মের পর রাজিয়া সাংসারিক কাজে বেশি ব্যস্ত হয়ে পড়েন। এরই মধ্যে উষারও মা অসুস্থ হয়ে পড়ে। মা ছাড়া উষার আর কেউ ছিল না, তাই ফয়সাল সময় পেলেই খালাকে দেখতে যেত, আর বেশিরভাগ সময় সেখানেই কাটাতো তার। নতুনভাবে সুযোগ পায় উষা তার ভালোবাসা ফিরে পাওয়ার। অচেনা নম্বর থেকে ফয়সালকে রাতে ফোন দিয়ে বিরক্ত করত সে। ধীরে ধীরে রাজিয়া মনে সন্দেহ সৃষ্টি হয়। ছোটোখাটো ঝগড়া পরিণত হয় প্রতিদিনের বড়সড় ঝগড়ায়। ফয়সাল রাজিয়ার এমন সন্দেহ করা মোটেও পছন্দ করতেন না। তিনি রাজিয়াকে কোনো কৈফিয়তও দিতেন না, যার কারণে ভুল বোঝাবুঝি আরও বাড়তে থাকে। এর মধ্যে উষাও রাজিয়াকে একদিন বলে সে ফয়সালকে একটি মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে কথা বলতে দেখেছিল। ছবিও দেখায় প্রমাণ হিসাবে। আসলে মেয়েটি ছিল ফয়সালের পুরনো বান্ধবী, আর সেদিন তাদের দেখা হয়ে যায় রাস্তায়, তাও অনেক বছর পর।
রাস্তায় দাঁড়িয়ে কথা বললে সুন্দর লাগবে না, তাই একই সাথে পাশের একটি রেস্টুরেন্টে গিয়ে বসে। ফয়সাল ভেবেছে বিষয়টি জানালে অশান্তি আরও বাড়বে। ওই দিন রাজিয়া আর কিছু বলেনি। এভাবেই দূরত্ব বাড়তে থাকে তাদের মাঝে। বিভিন্নভাবে সন্দেহের বীজ একদিন বৃক্ষে পরিণত হয়ে যায়। স্বামী স্ত্রীর মাঝে কোনো কথাই আড়াল রাখা উচিত নয়, কারণ আড়ালে কথা রাখা সামনে আসলেই সম্পর্কে একটা দেয়াল তৈরি হয়ে যায়, যা ভাঙতে অনেক পরিশ্রম করতে হয়। তাছাড়া ফয়সাল দিন দিন বিরক্ত হয়ে যাচ্ছেন রাজিয়ার সব প্রশ্নের উত্তর দিতে দিতে। একসময় রাজিয়ার কথার আর কোনো পাত্তা দিচ্ছিলেন না তিনি। প্রশ্ন করলেও কোনো উত্তর দিচ্ছেন না। দেরিতে বাসায় আসা, ছুটির দিনও বাসায় না থাকা তো ছিলই, কিন্তু একসময় রাজিয়ার সাথে কথা বলাও বন্ধ করে দেন তিনি। সংসারে সমস্যা শুরু হলে একজনের অবশ্যই মাথা ঠান্ডা রাখা উচিত, কিন্তু ফয়সাল আহমেদের দায়িত্বহীনতার কারণে শুধু তিনি নিজেই নন, রাজিয়ারও খুব কষ্ট পাচ্ছিলেন। বাবা মার ঝগড়ায় নিজ চোখে দেখত দিব্য আর রোহান। ঝগড়া বোঝার বয়স হয়েছিল দুজনের। রাজিয়াকে কাঁদতে দেখলে দিব্য আর রোহান মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকত। এভাবে দুটি মানুষের কোনো সমঝোতা ছাড়াই এক ছাদের নিচে বাস করে যাচ্ছিল। কিন্তু তাদের সেই একই ছাদের নিচে থাকার শেষ দিনটিও এসে পড়ে, যেদিন রাজিয়াকে একটি অচেনা মেয়ে ফোন দিয়ে বলে সে ফয়সালের বাসার মা হবে। তার প্রমাণস্বরূপ একটি রিপোর্টের ছবি তুলে দেখায়, যেখানে বাচ্চার বাবা হিসাবে ফয়সালের নাম দেওয়া আছে। রাজিয়া এত বেশি শূন্যতার মধ্যে ছিল, বিচার করার শক্তি হারিয়ে ফেলেন। ফয়সাল বাসায় আসলে মারাত্মক পর্যায়ে চলে যায় বিষয়টি। ফয়সাল মানতেই পারছে না এত বড় অপবাদ আসবে তার ওপর, তাও তার ভালোবাসার মানুষটি এত বড় মিথ্যা অপবাদ দেবে। এর আগেই সম্পর্কের অনেকটা অবনতি হওয়ায় ফয়সালের সব কথাই এখন মূল্যহীন হয়ে পড়ে রাজিয়ার সামনে। ফয়সাল রাগের মাথায় রাজিয়াকে বলেন, তোমাকে বিয়ে করা আমার সবচেয়ে বড় ভুল ছিল। কি বলেন, আমি তোমার ভুল? হ্যাঁ, ঠিক আছে, আমি যখন তোমার ভুল, আমি চলে যাব তোমার জীবন থেকে, আর কখনো ফিরে আসব না। রাজিয়া, দিয়া, দিব্য আর রোহানকে সাথে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ফয়সালকে বাধা দেন। আমার সন্তানদের নিয়ে কোথায় যাচ্ছ? জন্ম আমি দিয়েছি, আমার সাথে যাবে। তুমি তোমার নতুন সুখের ঠিকানা পেয়েছো, সেটি নিয়ে থাকো। তুমি এভাবে আমার সন্তানদের আমার থেকে আলাদা করে নিতে পারো না। যেহেতু দিয়া ছোট ছিল, তাই রাজিয়ার সাথেই থাকবে। মা ছাড়া বাচ্চা মেয়েটি থাকতে পারবে না। আর দিব্য এবং রোহানের মধ্যে যে কোনো একজনকেই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। রাজিয়া দিব্যকে নিয়েই চলে আসেন। এরপর থেকেই তারা আলাদা। আসলে উষাই এই চক্রান্ত করেছিল, যার ফলে এতগুলো মানুষ আজ একাকী জীবন পার করে যাচ্ছে। বর্তমানে রাজিয়া মেডিকেলের বারান্দায় বসে আছেন। ফয়সাল পাশে এসে বসলেন। তুমি আমাকে কেন জানাওনি? দ্বীপের বিয়ে দিয়েছো বলনি, আজ অ্যাক্সিডেন্টের খবরও দাওনি। তোমার কোনো অধিকার নেই জানার। কোন সাহস নিয়ে আমাকে প্রশ্ন করছো? তুমি আমাকে আগেও ভুল বুঝেছো, এখনো ভুল বুঝছো। ভুল বুঝেছি, আমি ভুল চিনেছিলাম, ভুল বুঝিনি। মানুষ চিনতে ভুল করেছি, তোমার মতো মানুষকে ভালোবেসে ভুল করেছিলাম। রাজিয়া, তুমি হয়তো আমাকে কখনো বিশ্বাস করনি। আমিও আমাদের মাঝে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করছি। দোষ আমারই বেশি, কিন্তু বিশ্বাস করো, আমার জীবনে তুমি ছাড়া আগেও কেউ ছিল না, এখনো কেউ নেই। রাজিয়া কিছু না বলে চলে গেলেন। রোহান একা একা করিডোরে হাঁটছে। রাজিয়া রোহানের পাশে গিয়ে দাঁড়ালেন। রোহান? রোহান রাজিয়ার কণ্ঠ শুনে অসহায় দৃষ্টিতে তাকালো। আজ তার জন্য দিব্যর এই পরিণতি। রোহান নিচের দিকে তাকিয়ে বলল, আমার জন্যই দিব্যের এই অবস্থা। আমাকে ক্ষমা করে দিও মা। রাজিয়া ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। দিব্য তোকে খুব ভালোবাসতো, সব সময় তোর কথা বলতো। আমি বুঝতেই পারিনি দিব্য আমার ছেলের কথাই বলছিল। মা, তুমি দিব্যকে অনেক বেশি ভালোবাসো, তাই না? আমি আমার দুই ছেলেকেই সমানভাবেই ভালোবাসি, শুধু পরিস্থিতি সব কিছু বদলে দিয়েছে। রোহান, আমাকে ক্ষমা করে দিস বাবা।
আমি তোর পাশে থাকতে পারিনি, কিন্তু আমার হাতেও কিছু ছিল না। আমি কখনো চাইনি এমন হোক। আমি তো আমার দু ছেলেকে সাথে নিয়েই থাকতে চেয়েছি। রোহান আর কিছুই বলেনি। সে জানতে চায় না রাজিয়া কাকে বেশি ভালোবাসে। রাজিয়া বলেছে তাকেও ভালোবাসে, এটিই গুরুত্বপূর্ণ। একটুখানি ভালোবাসলেও চলবে রোহানের। সকালেই দিব্যর অবস্থার উন্নতি হয়। পরের দিন জ্ঞান ফিরে। এই 2 দিন ঈশা দিব্যর হাত ধরে বসেছিল। ভালো মতো খায়নি, ঘুম তো বহুদূর। চোখ বন্ধ করলেই যেন সব হারিয়ে ফেলবে ঈশা। দিব্য চোখ খুলে ঈশাকে দেখেই শুষ্ক হাসি দেয়, যেন বহু সংগ্রামের পর জয়ী হয়ে ফিরেছে। দিব্য ধীর কণ্ঠে বলল, অপসরি, আমি ভালো আছি এখন। তুমি তো আমার চেয়েও বেশি অসুস্থ। আল্লাহর রহমতে আমার ঈশার বরটা সুস্থ হয়েছে এখন। এভাবে একা একা কীভাবে যাব তোমাকে? খুব ভয় পেয়েছিলে ঈশা? ভয় পেও না আর, আমি আছি তো, তোমার পাশেই আছি। আচ্ছা, তোমাকে সাথে নিয়ে উঠবো। আর মৃত্যু কি বলে আসে বলো? আমার মৃত্যু এভাবে ছিল না ঈশা, তাই আজ বেঁচে গিয়েছি। বিপদে আসে মানুষের জীবনে, হয়তো এই বিপদের কারণে এর চেয়ে বড় বিপদ আমার উপর থেকে কেটে গেছে। 3 দিন পর দিব্যকে বাসায় আনা হয়। এরপর ঈশাও শ্বশুরবাড়ি চলে আসে। দিব্যর সেবা করে তাকে সুস্থ করে তোলে। এর মধ্যে রোহানের সাথে দিব্যর আর দেখা হয়নি। দিব্য এখনও জানতে পারেনি রোহান তার ভাই। দিব্যর জ্ঞান ফেরার পর রোহান চলে গিয়েছিল। দিব্যর সামনে আসার সাহস হয়নি তার। নিজেকে অপরাধী মনে হচ্ছে এখন। কিভাবে মুখ দেখাবে দিব্যকে সে? দিব্য ছাড়া এখন সবাই জানে রোহান তার ভাই। আর রোহান এখন প্রতিদিন রাজিয়াকে কল দেয়, খোঁজ খবর নেয় সবার। রোহানের কষ্ট যেন ধীরে ধীরে কমে যাচ্ছে। তার মা আছে এখন। রোহান মনে মনে সিদ্ধান্ত নেয় তার বাবা মায়ের মধ্যে কি সমস্যা হয়েছে তা জানার। রোহান অপেক্ষায় আছে কবে তার পরিবার পরিপূর্ণ হবে। সে সব সমস্যার সমাধান করে দেওয়ার পরিকল্পনা করেছে। অনিকের বাবা মা দেশে আসার পর তারা একটি বাসা ভাড়া নেয়। অনিক চট্টগ্রামেই থাকতে চাইছে, তাই ঢাকা আর যাওয়া হয় না তাদের। অনিক এখন অনেকটাই সুস্থ, কিন্তু দিব্য এখনও ঠিকমতো হাঁটতে পারছে না, কারণ পায়ে বেশি ব্যথা পেয়েছিল সে। ঈশা এই কয়েকদিন দিব্যর বাসায় ছিল দিব্যর সাথে, আর তাই ভার্সিটিতেও যাওয়া হয়নি তার। কিন্তু আজ দিব্য সকালেই বলেছে, আমার জন্য তুমি কেন ক্লাস গ্যাপ দিয়েছো? আর আমার জন্য গুরুত্বপূর্ণ আমার অবসরের স্বপ্ন। এখন আজকে যাও ক্লাসে, আর মিস দেবে না বললাম। আমি আগের চেয়ে অনেকটা সুস্থ আছি। দিয়া আছে তো? দিয়া পেছন থেকে এসে বলল, ভাবি, আমি আছি, চিন্তা করো না তো। কিছু লাগলে আমি দেখব। আর ভাইয়া তোমাকে চলে যেতে বলেছে, কারণ আজকে অনেক ভাই আসবে। খেলা দেখবে দুজন বসে। তোমার বর কিন্তু অনেক চালাক। তুমি থাকলে তো ঘুম পাড়িয়ে রাখবে, ইচ্ছা মতো লাফালাফি করতে পারবে না, তাই আমাকে তোমাকে পাঠিয়ে দিচ্ছে। ঈশা দিব্যর দিকে চোখ ছোট করে তাকিয়ে বলল, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করে ভালোই হয়েছে। বউটা আমার কত সেবা করছে।
আচ্ছা আচ্ছা, আর কখনো বলবো না। এখন তোমার দেরি হয়ে যাচ্ছে। কাজটা মিস হয়ে গেলে কিন্তু আমার আর অনেকের খেলা দেখার মাঝে তুমি কাবাবার হাড্ডি হয়ে যাবে। আমি চাই না আমার বউটা কাবাবে হাড্ডি হোক। ঈশা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। রিধি আজ খুব সুন্দর করেই সেজেছে। চোখে ঘন করে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে বালা দিয়েছে। ফিরোজার রঙের কাতন শাড়ি পরেছে। চুলগুলো আজকে সকালে কেটে কাঁধ পর্যন্ত করেছিল। নবনী এখনও দেখেনি, দেখলে অবশ্যই বকবে, কারণ রিধির চুল অনেক লম্বা হয়েছিল আর চুল ঘনও ছিল, তাই অনেক সুন্দর লাগতো রিধিকে। কিন্তু রিধির লম্বা চুল পছন্দ না, আর শাড়ি সামলাবে নাকি চুল, তাই সে সকালে চুলগুলো কেটে ছেটে ছোট করে ফেলে। আজ ইফতির বার্থডে। গতকাল অনেক রিকোয়েস্ট করেছিল ইফতি যাতে আজ তার সাথে ঘুরতে যায়। রিধির ইচ্ছে ছিল না, তবুও অনেক দিন পড়াশোনার চাপে মন মেজাজ খিটখিটে হয়ে গিয়েছিল, তাই ভেবেছে এই সুযোগে মনের ক্লান্তি দূর হবে। জুনায়েদ আর নবনীকে বলেছে বান্ধবীর সাথে ঘুরতে যাচ্ছে, কারণ ইফতির সাথে ঘুরতে যাওয়ার পারমিশন সে কখনো পাবে না, তাও শাড়ি পরে। সেজে গুজে তো কখনোই না। আজ প্রথম সে মিথ্যে কথা বলে বাসা থেকে বের হয়েছে, তবুও কোনো ভয় কাজ করছে না তার। রিধির প্রথম এমন অ্যাডভেঞ্চার কাজ করতে বেশ মজাই লাগছে। রক্তিমের দেরিতে ঘুম ভাঙল। কাল সারারাত সে ভালো মতো ঘুমাতে পারেনি, কারণ রিধি কাল সারারাত জেগে কারো সাথে ফোনে কথা বলেছিল, যা রক্তিম ঠিকই বুঝতে পেরেছিল, কিন্তু কিছু বলার ছিল না আর। রক্তিমের খুব কষ্ট হচ্ছে এখন। রিধিকে সে অন্য কারো সাথেই সহ্য করতে পারে না, আর পারবেও না কখনো। সকালে রক্তিম ঘুম থেকে ওঠার আগে রিধি বাসা থেকে বের হয়ে যায়। নবনী বুঝতে না পারার জন্য মাথায় ওড়না পেঁচিয়ে বের হয়, কারণ চুল ছোট দেখলে আজ আর বের হওয়া হবে না। রক্তিম ফ্রেশ হয়ে আসলো। রিধিকে কোথাও খুঁজে না পেয়ে নবনীর কাছে গেল। মা, রিধি কোথায়? বাইরে ঘুরতে গেল বান্ধবীর সাথে। সামনে ওর পরীক্ষা, আর তুমি ওকে যেতে দিলে? বারণ তো করেছি, কিন্তু এতবার বলল আজ নাকি বার্থডে, আর এতদিনে অনেক চাপ নিয়েছে। ভাবলাম একটু মন ভালো হবে বাইরে গেলে। রক্তিমের সন্দেহ হয়। নবনীকে আর কিছু না বলে দিব্যকে ফোন দেয়। হ্যালো দিব্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে এখন? আগে থেকে ভালোই। দিয়া বাসায় আছে? হ্যাঁ, বাসায় আছে। কিছু বলবেন? একটু দেওয়া যাবে? আচ্ছা, দিচ্ছি। দিব্য দিয়াকে ডেকে আনল। দিয়া মনে মনে ভয় পেয়ে যায়। রিধি নতুন কোনো ঝামেলা করেনি তো আবার? হ্যালো। হ্যালো দিয়া, কেমন আছো? জি ভাইয়া, ভালো। আসলে ফোন করার কারণ হচ্ছে রিধি বাসায় খুব বিরক্ত বোধ করছে, তাই ঘুরতে চেয়েছিল তোমাকে নিয়ে। আর তোমাদের পড়াশোনার চাপ এখন, তাই বলতে চায়নি তোমাকে কিছু। আর তুমি সাথে গেলে ওর একটু ভালো লাগবে। বাই দ্য ওয়ে, ও জানে না আমি তোমাকে জিজ্ঞেস করছি। ভেবেছি ওকে সারপ্রাইজ দেওয়া যায়। রক্তিম ঘুরিয়ে প্রশ্ন করল, কারণ রিধির বান্ধবীগুলো দিয়ারও বান্ধবী। আর দিয়া যদি এখন বাইরে যেতে চায় রিধির সাথে, তাহলে বোঝা যাবে রিধি কোনো বান্ধবীর সাথেই বের হয়নি। কারণ যাওয়ার থাকলে দিয়া এখন বাসায় থাকতো না, রিধির সাথেই থাকতো। আর রিধি যেখানে যায় সেখানে দিয়া অবশ্যই থাকে। আমার কোনো সমস্যা নেই ভাইয়া, আমি নিজেও বাসায় বিরক্ত হচ্ছি। আচ্ছা, তোমাদের কোনো বান্ধবীর জন্মদিন আছে আজকে? কারণ জন্মদিন উপলক্ষেও বের হতে পারবে বাসা থেকে। এমনি এমনি যদি যেতে না দেয়। না ভাইয়া, এ বাসায় তো কারো জন্মদিন নেই। আচ্ছা, রাখছি। তাহলে তোমাকে পরে জানানো হবে। রক্তিমের আর বোঝার বাকি নেই রিধি মিথ্যা বলেছে। আর এদিকে রাত 12টার পর এই প্ল্যান হয়েছিল, তাই রিধি এত রাতে দিয়াকে বিষয়টি জানাতে পারেনি। আর সকালে নবনী জুনায়েতের কাছ থেকে পারমিশন নেওয়া, তৈরি হওয়ার চাপে ভুলেই গিয়েছে দিয়াকে জানানোর কথা। রিধি বাইরে থাকলে নবনী কখনো দিয়াকে ফোন দেয়নি, রিধিকেই ফোন দিত, তাই বিষয়টি তার মাথায় আসেনি কখনো। রক্তিমের মাথা খুব গরম হয়ে যায়। সে রিধিকে ফোন দেয়। রিধি রক্তিমের ফোন দেখে কেঁপে উঠল, মনে মনে ভাবছে, রক্তিম কেন ফোন দিয়েছে? রাক্ষসটা বুঝে জানি তো। রক্তিম দত চেপে জোর গলায় বলল, কোথায় তুমি? আমি বান্ধবীদের সাথে।
আমাকে অ্যাড্রেস বলো। আপনাকে কেন বলবো? রাখছি আমি। রক্তিমকে কিছু বলতে না দিয়ে কল কেটে দেয়। বিকেলে বাসায় ফিরলে রিধি চোরের মতো মাথায় কাপড় দিয়ে ঢুকল, কিন্তু নিরাপদ স্থানে যাওয়ার আগেই রাক্ষসের সামনে এসে পড়ল রিধি। রক্তিম রিধিকে শাড়ি পরা প্রথম দেখছে। হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে, কিন্তু রিধির মাথায় মাথায় কাপড় দেখে অবাক হয়ে যায়। রক্তিম মনে মনে ভাবছে, রিধিকে তো আগে কখনো মাথায় কাপড় দিতে দেখিনি, তবে আজ মাথায় কাপড় কেন? রক্তিম মাথার দিকে ইশারা করে কিছু বলতে যাবে, রিধি আ করে চিৎকার দিয়ে উঠল। রক্তিম বুঝে ওঠার আগেই রুমে ঢুকে দরজা ভালো মতো বন্ধ করে দেয় রিধি। নবনী দরজা খুলে দিয়ে রুমে গিয়েছিলেন মাত্র। রিধির আওয়াজ শুনে ভেবেছেন চোর ডাকাত ঘরে ঢুকে যায়নি তো। তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে দেখে রক্তিম হাবলার মতো দাঁড়িয়ে আছে। কি হয়েছে? জানি না, মাথায় স্ক্রু ফেলে এসছে হয়তো বাইরে। সন্ধ্যায় রিধির চুলখাটো দেখলে নবনী অনেক বকা দেয়। রিধির ভাষ্যমতে, চুল সামলাবো নাকি পড়াশোনা, তাই কেটে ফেলেছি। চুল খোপা করে পড়াশোনা করা যায় না? বাদ দাও না মা, কেটে ফেলেছি তো। হ্যাঁ, নবনী ভালোই লাগছে। কি শুরু করছো বলো তো? যা মা, রুমে গিয়ে পড়তে বস। রিধির মনের আনন্দে রুমে চলে যায়। রিধির লম্বা চুল রক্তিমের অনেক পছন্দের ছিল, তাই রক্তিম চুল কেটে ফেলার জন্য আর রিধির সাথে কথা বলেনি। আর রিধি ইফতির সাথেই ঘুরতে গিয়েছিল সেটি রক্তিম বুঝে যায়। মনে মনে অনেক কষ্ট পায় রক্তিম। কখনো রিধিকে নিয়ে এক রিকশায় বসিয়ে কোথাও ঘুরতে যেতে পারেনি, আর আজ ইফতি এক মাসি রিধির জীবনে এত গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর কত অপেক্ষা করলে রক্তিমের ভালোবাসার শেষ সমাপ্তি হবে। ঈশা ক্লাস শেষে বাসে ওঠার সময় রোহানের মুখোমুখি হয়। রোহান ঈশাকে দেখে বলল, কেমন আছো? আমিও ভালো। ঈশা আর রোহান একই বাসে উঠেছে। রোহান আজকে দিব্যকে দেখতে যাবে। অনেক দিন তার ভাইকে দেখেনি। হ্যাঁ, আজ সে বন্ধু হিসেবে নয়, ভাই হিসেবে দেখা করবে দিব্যর সাথে। আজ বহু বছর পর দুই ভাইয়ের দেখা হবে, যেখানে বন্ধুত্বের চেয়েও ঊর্ধ্বে রক্তের সম্পর্কের মিলন হবে। এতদিন যাকে বন্ধু হিসেবে ভালোবেসেছে তাকে আজ ভাই হিসেবে ভালোবাসবে। রোহান হয়তো ভালো বন্ধু হতে পারেনি, কিন্তু সে ভালো ভাই হতে চায়। সে ভালো সন্তান হতে চায়। বাবার আদর্শ ছেলে হয়েছে ঠিকই, কিন্তু মায়ের আদর্শ ছেলে হতে না পারলে তার মাঝে সন্তান হওয়ার শূন্যতা থেকে যাবে। রোহান দিয়ার ভাই হতে চায়, যেমন দিব্য হতে পেরেছে। অনিক আর দিব্য খেলা দেখছিল। অনিক দিব্যকে বলল, জানিস তোকে কি রক্ত দিয়েছিল? কে? রোহান। ওহ, তুই তো জানিস না রোহান, তোর আর ঈশার আকদের দিন কেন চলে গিয়েছিল? দিব্য অনিকের মুখের দিকে তাকায়। রোহান তোর ভাই। রোহান ওই দিন আন্টিকে দেখে চলে যায়, হয়তো তোর সাথে খারাপ ব্যবহার হয়তো এই কারণেই করেছিল। রোহান অনেক মানসিক কষ্টে ছিল, আমিও বুঝতে পারিনি, কত কিছু বলে ফেলেছিলাম। জানিস আঙ্কেলও এসেছিল রোহানের সাথে মেডিকেলে। দিব্য চুপচাপ বসে আছে। শেষ কথাটি শুনেই তার মাথা গরম হয়ে যায়। ফয়সাল আহমেদ। তোর বাবা মানে? হ্যাঁ। মায়ের সাথে দেখা হয়েছে? হ্যাঁ। বাসায় সবাই জানে বিষয়টি? ঈশাও জানে? হ্যাঁ। তোকে কিছু বলেনি কেন ঈশা? তুই অসুস্থ তাই আন্টি মানা করেছিল তোকে বলতে। ঈশার আমাকে জানানো উচিত ছিল। দিব্য শোন, আমিও তোকে জানতাম না যদি রোহানকে আমরা আগে থেকে না চিনতাম। 4 বছর বন্ধু হিসেবে জেনে এসেছি আমরা। আজ জানলাম রোহান তোর ভাই, আর রোহান সবকিছু গোপন রাখতো। আসলে ও নিজেও জানতো না তুই ওর ভাই। রোহান একবারও আসেনি আমাকে দেখতে। তোর এই অবস্থার জন্য নিজেকে অপরাধী মনে করেছে, আমার কাছে ক্ষমা চেয়েছিল। আর দেখ, তোর সামনে এসে দাঁড়াতেও পারলো না। আপন মানুষকে কষ্ট দিলে মানুষ নিজেকে খুব সহজে ক্ষমা করতে পারে না। যে কষ্ট আমরা আপনজনকে দিই তার ব্যথা খুব বেশি অনুভূত হয়। দূরের কাউকে ব্যথা দিলে অনেক সময় মনেও থাকে না, যখন মনে আসে তখন আয়োজন করে সময় নিয়ে ক্ষমা চাওয়ার কথা চিন্তাও করি না। শুধু আমায় ক্ষমা করে দিস পারলে, এই একটা বাক্যে সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু আপনজনের কাছে ক্ষমা চাওয়ার আগে আমরা প্রথমে ভাবি সে কি আমায় ক্ষমা করবে, কিভাবে ক্ষমা চাইতে হবে
ক্ষমা করলে মনের মধ্যে তাও খচখচ করতে থাকে, আদৌ কি ক্ষমা করেছে, নাকি এমনই মুখের উপরে বলেছে ক্ষমা করেছি। এসব চিন্তা মাথায় ঘুরতে থাকে। দিব্য, দেখিস রোহান তোর কাছে ক্ষমা চাইতে আসবেই। বাস ঈশা আর রোহানকে নামিয়ে দেয়। ঈশা রোহানকে দেখে জিজ্ঞেস করল, দিব্যর সাথে দেখা করব। ঈশা আর কিছু না বলে হাঁটছিল রোহানের আগে আগে। এমন সময় পেছন থেকে রোহানকে পাশ কাটিয়ে ঈশার পাশে এসে হাঁটা শুরু করলো মহিব। ঈশা মুহিবকে দেখেই ভয় পেয়ে যায়। রোহান মুহিবকে এভাবে ঈশার পাশে হাঁটতে দেখেই জোরে পা চালিয়ে মুহিবের পেছনে এসে বলল, একটু জায়গা দিবেন ভাইয়া। মুহিব একটু সরে গেল। এরপর রোহান ঈশার পাশে হাঁটা শুরু করলো। মুহিবের বিষয়টা আর হজম হয়নি। রোহানের সামনে এসে বলল, এত জায়গা থাকতে আপনি মেয়েটির গায়ের সাথে লেগে কেন হাঁটছেন? আমি যথেষ্ট দূরত্ব রেখে হাঁটছি, গায়ের সাথে লেগে হাঁটছি মানে কি? মুহিব ঈশার দিকে তাকিয়ে বলল, বেশি ভালো লাগে না যখন ইচ্ছে তখন ছেলেদের সাথে ঘোরাঘুরি করতে। শুনেছি তোমার নাকি বিয়ে হয়েছে, তোমার বর জানে তুমি বাইরের ছেলেদের সাথে কিভাবে মেলামেশা করছো। আমার বউ হলে তো বাইরেই বের হতে দিতাম না এভাবে। আমাকে ছেড়েছিলে কেন? এইভাবে উড়ার জন্যে? যেমন তুমি তেমন হয়তো তোমার বর কোনো মেয়ের সাথে ঘুরছে হয়তো এখন, বউকে ঘরের বাইরে পাঠিয়ে। ততক্ষণে রোহানের চোখ মুখ রগে লল হয়ে যায়। শেষ কথা শুনে খুব জোরে মুহিবের মুখে ঘুষি মারে। মুহিব ঘুষির ধাক্কায় রাস্তার ওপর পড়ে যায়। এরপর ইচ্ছে মতো মুহিবকে মারল রোহান। ঈশার ভয়ে হাত পা কাঁপছে। আশেপাশে মানুষ জড়ো হয়ে গেল। পরে কিছু মানুষ এসে রোহান থেকে ছাড়িয়ে নিয়েছে মুহিবকে। মুহিবের চেহারার বিধ্বস্ত অবস্থা। রোহান দত্তে দত চেপে মুহিবের কলার ধরে বলে, আমার ভাইকে নিয়ে বাজে মন্তব্য করার কে তুই? চিনিস আমার ভাইকে? আর তুই আমার ভাইয়ের বউকে বিরক্ত করছিস কোন সাহসে? আরেকবার যদি তোকে দেখি আশেপাশে, তুই আর নিজের পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারবি না। এখন 2 পায়ে হেঁটে চলে যায় এখান থেকে, যা এখন। মুহিব এক প্রকার পালিয়ে চলে গেল। রোহান জোর গলায় ঈশাকে বলল, বাসায় যাও, দাঁড়িয়ে আছো কেন এখানে? ঈশা দৌড়ে বাসায় ঢুকে গেল। রোহান কিছুক্ষণ পর দিব্যদের বাসায় ঢুকল। দিয়া দরজা খোলার পর ঈশা সোজা রুমে চলে আসে। অনেক চলে গিয়েছিল অনেক আগেই। দিব্য ঈশাকে হাঁপাতে দেখে বলল, কি হয়েছে তোমার? ঈশাকে আমতা আমতা করে কথা বলতে দেখে দিব্য হাত এগিয়ে দেয়। এদিকে আসো ঈশা, আমার কাছে এসো। ঈশা দিব্যর কাছে আসলে দিব্য খুব শক্ত করে ঈশার হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনলো। তারপর ধীর গলায় বলল, আমার বউটাকে কেউ কিছু বলেছে? ঈশার চোখে পানি টলমল করছিল। চোখের পলক ফেলতেই গাল বেয়ে পড়ার আগেই দিব্য 2 হাত দিয়ে তা মুছে দেয়। কি হয়েছে ঈশা? আমার কিন্তু এখন খুব টেনশন হচ্ছে। ঈশা কিছু বলার আগেই দিয়ার রুমে দরজায় নক করল। কি হয়েছে দিয়া? রোহান ভাই এসেছে। ঈশা দিব্য থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজা খুলে চলে গেল। রোহান দিব্যর পাশে এসে বসল। দুজনেই চুপচাপ। নীরবতা ভেঙে দিব্য বলল, আমাকে অনেক বলেছে সব। আমাকে ক্ষমা করে দিস ভাই, আমার মাথা ঠিক ছিল না। আমি সব কিছু জানতে পেরে নিয়ন্ত্রণ রাখতে পারিনি। আর আমার খুব খারাপ লেগেছে। আমাকে প্লিজ। দিব্য রোহানকে জড়িয়ে ধরে বলল, আমি তোর উপর কখনো রাগ করে থাকতে পারি না। যা হয়ে গেছে ভুলে যা। আমি তো আজ অনেক খুশি আমি আমার ভাইকে ফিরে পেয়েছি। আজ রোহান মন খুলে দিব্যর সাথে কথা বলল। ছোটবেলার গল্প করছে দুজনে বসে। দিয়ার সাথে বসেও আজ অনেক কথা বলেছে রোহান। দিয়া প্রথমে ইতস্তত করলেও পরে নিঃসংকোচে কথা বলেছে। ঈশা আর তাদের সামনে আসেনি। সে এর মধ্যে দুপুরে রান্না করে ফেলেছে। দিব্য অনেকবার ডেকেছে কিন্তু ঈশা আসেনি। তাও দিব্যর মাথায় ঘুরছে ঈশা কেন কেঁদেছিল। এদিকে রাজিয়া খুবই ব্যস্ত, ডিউটিতে আছেন, তাই আজ দুপুরে বাসায় আসবেন না। তবে রোহান ফোন দিয়ে জানিয়ে দিয়েছে রাজিয়াকে যে সে বাসায় এসেছে। সন্ধ্যায় রাজিয়া রহমান আসলে দেখা হবে মা ছেলের। খাওয়া দাওয়া শেষে আজকের ঘটনাটি রোহান দিব্যকে জানায়।
আমার মনে হয় তোর ঈশাকে একা বাহিরে যেতে দেওয়া উচিত না। তুই ঈশাকে বাসে উঠিয়ে দিস আর আসার সময় নিয়ে আসিস। এতে আর কোনো টেনশন থাকলো না। কোথাও গেলে তুই সাথে যাবি। তুই না পারলে ঈশার ভাই আছে না, ওকে বলবি। সামনেই তো বাসা। ছেলেটিকে আমি চিনি। বিয়ের আগেও বিরক্ত করতো ঈশাকে। এরপর আর কখনো করেছে কিনা জানি না, আমাকে জানায়নি কিছু ঈশা। ছেলেটির কথা শুনে মনে হয় ঈশার সাথে কোনো সম্পর্ক ছিল। আমি জানি এখানে ঈশার কোনো দোষ নেই। এসব ব্যাপারে আর কথা বলিস না, বাদ দে। রাজিয়া আসলে রোহানের সাথে দেখা হয়। একসাথে রাতের খাবার খায় তারা। রোহান রাজিয়ার কোলে মাথা রেখে বলল, আজ অনেক দিন পর মায়ের হাতে রান্না করা খাবার খেয়েছি। এতদিন পর মনে হচ্ছে পেট ভরেছে। রাজিয়ার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আজকের দিনটার অপেক্ষায় ছিল এতগুলো বছর। তার দুই ছেলেকে একসাথে কাছে পাওয়ার অপেক্ষার সমাপ্তি ঘটল আজ। রোহান রাতে খেয়েই চলে গেল। রাজিয়া আটকায়নি। বেশি চাইতে গেলে যদি হারিয়ে ফেলেন। এইটুকুতেই তিনি সন্তুষ্ট। যাওয়ার আগে বললেন, সাবধানে যাবি কিন্তু, বাসায় পৌঁছে ফোন দিবি। রোহান মনে মনে বলছে, তুমি বলছো তাই সাবধানে যাব। এখন আমার অপেক্ষায় কেউ থাকবে এই আশায় সাবধানে চলবো আজ থেকে। আমার মা, আমার ভাই বোন আমার অপেক্ষায় থাকবে। এখন আমার ফোনের অপেক্ষায় কেউ থাকবে। আমি এখন আর একা নই। আমার একাকিত্বের সমাপ্তি হয়েছে। রাতে ঈশা বারান্দায় দাঁড়িয়ে কান্না করছিল। ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ছে গাল বেয়ে। নিঃশব্দ কান্না, যাতে কেউ শুনতে না পায়। নিজেকে অসহায় মনে হচ্ছে খুব। তার দোষটি কোথায়? সে মুহিবকে একসময় খুব ভালোবেসেছিল, কিন্তু এখন দিব্য তার জীবনের অর্ধেক জায়গা জুড়ে আছে, যেখানে মুহিবের কোনো অস্তিত্বই আর নেই। তবুও মুহিব নামের কালো অধ্যায়টি তার জীবন থেকে কেন চলে যাচ্ছে না? কেন তাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না? মানুষের জীবনে এমন কিছু প্রেম আসে যা তার ভবিষ্যৎ জীবনের জন্য ক্ষতিকর। কেন আসে এসব ক্ষতিকর প্রেম? কেন একটু অপেক্ষা করল না সে? দিব্যর মতো উত্তম পুরুষ তার জন্য সৃষ্টি করে রেখেছিলেন সৃষ্টিকর্তা। কি এমন ক্ষতি হতো অপেক্ষায় থাকলে? একটু অপেক্ষা করলে আজ হয়তো তার এভাবে অতীতের বোঝা টানতে হতো না। এখন শুধু দিব্য না, রোহানের চোখেও সে লজ্জিত হয়ে পড়েছে। খুব ছোট মনে হচ্ছে নিজেকে। মুহিব কখনো ঈশাকে ছুঁয়ে দেখেনি, কিন্তু কে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না, কেউ মেনে নিবে না। ঈশার মা বাবা এখনও জানে না। যদি জানতে পারে, তারা কখনো দিব্যর সামনে মাথা উঠিয়ে দাঁড়াতে পারবে না আর। দিব্য যদি কখনো খোঁচা দেয়, কোথায় যাবে সে? কাকে বুঝাবে? জীবনের গল্প যদি পেন্সিলে লেখা হতো, ঈশা পাতা উল্টিয়ে সব মুছে দিত। কিন্তু গল্পগুলো লেখার জন্য কলমের কালি ব্যবহার করা হয়। কেটে দিলে আরও বিশ্রী হয়ে পড়ে, আর মুছে দিতে গেলে দাগ হয়ে যায়। মেয়েদের জীবনটা বড় জটিল। ছোট বড় ভুলগুলো বড় বিপদ ডেকে আনে। দিব্য ঘরে ঢুকে ঈশাকে দেখতে পেল না। বারান্দায় উকি দিয়ে দেখল ঈশা দাঁড়িয়ে আছে। ঈশার খোলা চুলগুলো হালকা হাওয়ায় উড়ছে। দিব্য মুখ ডুবিয়ে দিল চুলগুলোতে। পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল ঈশাকে। ভয়ে কিছুটা কেঁপে উঠল ঈশা। ভয় পেয়েছ অপসরী? আমি তোমার বর, আর কে হবে বলো? দিব্য বুঝতে পেরেছে ঈশা এতক্ষণ কেঁদেছিল। দিব্য ঈশাকে ঘুরিয়ে সামনে আনল। কেন কাঁদছে আমার বউটা? কে কষ্ট দিয়েছে? ঈশা কাপা গলায় বলল, বলতে হবে না ঈশা, আমি জানি, রোহান বলেছে। ঈশা তার দুহাত দিয়ে দিব্যর মুখ স্পর্শ করল। ঈশা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। ঈশার কথাগুলো দিব্যর বুকে গিয়ে আঘাত করছে। তার অপসরই কষ্ট পাচ্ছে। সে ঈশাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবে না। ঈশাকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে দিব্য। তুমি ভাবলে কীভাবে তোমাকে ছেড়ে আমি যেতে পারি? তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তুমি এখন আমার পরিবার। পরিবার ছাড়া মানুষ ভালো থাকতে পারে না। তোমার কোনো দোষ নেই ঈশা। ছেলেটি ভালো ছিল না তোমার জন্য, তাই আল্লাহ আমাকে বানিয়েছে তোমার খেয়াল রাখার জন্য, তোমার চোখগুলোর গভীরতা বোঝার জন্য।
ঠোঁটে আসা কথাগুলো বোঝার জন্য, দুহাত দিয়ে তোমার দোকান ডেকে দেওয়ার জন্য, যখন কোনো খারাপ ভাষা তোমার স্পর্শ করতে আসবে, তোমার মনের ভাষা পড়ার জন্য, তোমাকে খুব খুব ভালোবাসার জন্য। সুখ দুঃখ নিয়েই তো জীবন। আমি তোমাকে একটাই প্রমিস করতে পারি, আমি আমার সামর্থ্য চেষ্টা করব তোমাকে খুশি রাখার। আর যতদিন বেঁচে থাকবো এই মনে আর কাউকে জায়গা দেব না। এখানে শুধু তোমার অধিকার। কেউ আশেপাশে আসলেই তুমি ধাক্কা দিয়ে সরিয়ে দেবে, কিন্তু চুপচাপ দূরে সরে যাবে না আমার থেকে। আর সবসময় আমাকে প্রশ্ন করবে সব কিছুতেই। আমি কখনো বিরক্ত হব না, কিন্তু সন্দেহ করবে না ঈশা। দিব্য মনে মনে বলছে, অনেক কষ্ট পেয়েছে আমার মা, অনেক কেঁদেছে। তোমাকে আমি কখনো এমন কষ্ট দেব না। আমার রাজ্যে তুমি ছাড়া আর কোনো নারীর ছায়াও আসবে না কখনো। সকালে দিব্য রোহানকে ফোন দেয়, খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তারা দুজনেই নাস্তা করে বাসা থেকে বেরিয়ে পড়ে। রোহান দিব্যকে বাসার সামনে এসে নিয়ে যায়। পায়ের ব্যথা আজ অনেকটা কমেছে দিব্যর, আরও কিছুদিন বিশ্রাম প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে ঈশার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই দিব্যর কাছে। ঈশার বান্ধবী মারিয়ার সাথে দেখা করে দুই ভাই। কাল রাতেই মারিয়াকে ফোন দিয়েছিল দিব্য। মারিয়া মুহিব সম্পর্কে জানতে পারবে, কারণ মারিয়ার ফ্রেন্ড সানির বন্ধু হচ্ছে মুহিব। দিব্য আর রোহান মুহিবের বাসায় যায়। মুহিবের মা বাবা বাসায় ছিল। আপনারা কাকে চাচ্ছেন? মুহিব আছে বাসায়? হ্যাঁ আছে, জি। আপনি কি মুহিবের মা? আপনার ছেলের সম্পর্কে কথা আছে, গুরুত্বপূর্ণ। বাসায় কি আঙ্কেল আছেন? হ্যাঁ বাসায় আছে, আপনারা বাসায় আসেন। না না, আপনি আঙ্কেলকে ডাকবেন দয়া করে। তারা দুজনে আসলো। কি সমস্যা? তোমরা আমার ছেলের সম্পর্কে কি বলতে চাও? দিব্য সব খুলে বলল দম্পতিকে। মুহিবের বাবা মা দুজনেই লজ্জিত ছেলের কর্মকাণ্ড শুনে। মুহিব বাসায় ছিল। গতকাল রোহান যেভাবে মেরেছিল এখনও ব্যথা আছে শরীরে। মুহিবকে ডেকে আনা হয় তাদের সামনে। তুই নাকি অন্যর বউকে বিরক্ত করছিস? মুখ বন্ধ কেন তোর? কিছু বল। মুহিবের কিছু বলার ভাষা নেই, কারণ এখন সে নিজেই দোষী। ঈশা অনেক আগেই সব কিছু শেষ করে দিয়েছিল, কিন্তু সে ঈশাকে ভুলতে পারেনি। ঈশাকে অনেক ভালোবাসত মুহিব, কিন্তু এটি সুস্থ মানুষের ভালোবাসা হতে পারে না। অসুস্থ ভালোবাসার চেয়ে ঘৃণা করা উত্তম। মুহিবের কিছুই করার নেই, সে নিজের দোষে ঈশাকে হারিয়েছে। সে জানে ঈশা আর তার ফিরে আসবে না, তবুও ঈশাকে বিরক্ত করে মজা পায় সে। ঈশাকে মানসিক চাপে রাখতে সে অনেক আনন্দ বোধ করে। এদিকে আর যাই বলুক, ভালোবাসা বলা যায় না। মুহিবের কোনো উত্তর না পেয়ে মুহিবের মা খুব জোরে থাপ্পড় মারেন মুহিবকে। মুহিব অপরাধীর মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর কখনো এমন কিছু যদি হয়, আমরা আপনার ছেলের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব। দিব্য মুহিবের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলল, কাউকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। তোমার বাবা মা আছে, বোন আছে, সুন্দর একটি পরিবার আছে। ঠিক আমারও একটি পরিবার আছে। তোমার জন্য পরিবার যেমন গুরুত্বপূর্ণ, আমার জন্য আমার পরিবার। আর আমার পরিবারে ঈশাও আছে। ঈশা এখন আমার বউ। মুহিব, তুমি নতুন করে জীবন শুরু করো। জীবন কারোর জন্য থেমে থাকে না। তোমার পুরো পরিবার তোমার উপর নির্ভরশীল। তোমার একটি ভুল পুরো পরিবারটাই ধ্বংস করে দেবে। আর একটি কথা মনে রাখবে, আমি আমার ঈশার পাশে আছি। কোনো খারাপ নজর আসতে দেব না তার আশেপাশে। তোমাকে সাবধান করে দিচ্ছি, যা করছো আর যাতে না হয়। ঈশার আশেপাশে থাকা, ঈশাকে ফোন দিয়ে বিরক্ত করা, এসব যাতে আর না শুনি। ভালো হবে না কিন্তু। দিব্য আজ নিজ হাতে ঈশার পুরনো দাগ মিটিয়ে এসেছে। দিব্য আর কখনো তার অপসরের কাছে এই অতীতের ছায়া আসতে দেবে না। তারা গাড়িতে উঠে পড়ল। আজ বাসায় চল। কার বাসায়? আমার বাসা। না। ওই দিন যা করেছিলাম তার জন্য এখনো ক্ষমা করিসনি? ক্ষমা না করলে কি এখন তোর পাশে আমায় দেখতি? আমি কিন্তু তোর সাথে রাগ করতে পারি। বাসায় চল তাহলে। রোহান, আমি ওই বাসায় যেতে পারবো না। যে বাসায় মালিক আমার মাকে কষ্ট দিয়েছিল, আমি কখনো সেই বাসায় পা রাখতে পারবো না। আমি জানতাম না, তাই গিয়েছিলাম তোর সাথে দেখা করতে। তুই বাবাকে ভুল বুঝছিস। বাবার কি অপরাধ ছিল?
অপরাধ নেই। ও, আমার মায়ের অপরাধ ছিল। দিব্য, কি হয়েছে তোদের মধ্যে? আমরা কিভাবে জানবো যদি জানার চেষ্টা না করি? আমার জানা নেই। কোনো ভুল বোঝাবুঝি হয়েছে নিশ্চয়ই। সব ঠিক করে দেওয়া যায় না? শাট আপ রোহান, তোর বাবাকে এনে আমাদের মাঝে সমস্যার সৃষ্টি করবি না। আমি চাই না তোর সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাক। রোহান আর কিছুই বলল না। এখন দিব্যকে কিছু বললে সমস্যা আরও বাড়বে। দিব্য ঈশাকে নিয়ে এমনিতেই চিন্তিত এখন, আর দিব্যর সাথে এই ব্যাপারে কথা বললে হয়তো হিতে বিপরীত হতে পারে। এত বছর পর সে ভাইকে ফিরে পেয়েছে, আবার সব হারাতে পারবে না। ভালো সময়ের অপেক্ষা করতে হবে শুধু। রিক্ততার সাথে কেটে গেল কয়েকটি মাস। এই কয়েক মাসে কারো জীবনে এসেছে নতুন ছোঁয়া, কারো জীবনে এখনও আছে অপেক্ষার রেশ। কেউ কেউ পুরনো অপেক্ষার আশা ছেড়ে নতুন অপেক্ষার প্রহর গুনছে। সব কিছুর মাঝেও দিব্য ঈশার ভালোবাসার কোনো কমতি হচ্ছে না। ঈশা এখন বাবার বাসায় থেকেই পড়াশোনা করছে, আনুষ্ঠানিকভাবে তাকে উঠিয়ে নেয়নি। অপেক্ষা দিব্যর ভালো জব পাওয়ার, তারপর সে চলে যাবে পরিচিত মানুষ, পুরনো পরিবেশ ছেড়ে নতুন পরিবেশে। তবে মাঝে মাঝে শ্বশুর বাড়ি যায়, পাশাপাশি বাসা। যেহেতু রোহান এখন প্রতিদিন রাজিয়ার খবর নেন। দুই ভাইয়ের আড্ডা জমে চায়ের দোকানে, কখনো বা বাসার নিচে গেটের সামনে, খোলা আকাশের নিচে। কখনো কখনো স্মৃতি তাজা করতে চলে যায় ভার্সিটিতে। বেশ ভালোই কাটছে রোহানের দিনকাল, কিন্তু এখন মাঝে মাঝে ঈশ্বর দিকে চোখ পড়লেই ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। কারণ তার প্রথম ভালোবাসায় তার আর কোনো অধিকার নেই। তবে রোহানের কোনো অপেক্ষাও নেই। কার অপেক্ষায় থাকবে? ঈশার। সে তো অন্যের মনে ঘর বেঁধে ফেলেছে। ঈশা হয়তো রোহানের শেষ ভালোবাসা, কারণ রোহান আর কারো সাথেই নিজেকে জড়াতে চায় না। আজকাল ঈশার অস্তিত্ব রোহান ভালোই বুঝতে পারে। অভ্যাস হয়ে গেছে এখন। ঈশার সুর, ঈশার হাতে রান্না করা খাবার, ঈশার ছায়া, হাঁটার শব্দ, সব কিছু এখন অভ্যাসে পরিণত হয়েছে। রোহানের কি নির্মম ভাগ্য, যাকে ভালোবেসেছে সে হয়ে পড়েছে তার ভাইয়ের বউ। অন্য কারো হলে রোজ রোজ চোখের সামনে পড়তো না, আর ভুলে যাওয়ার সুযোগও ছিল। তবুও রোহান নিজের চোখ সংযত রেখেছে যতদূর সম্ভব। সীমা লঙ্ঘন করা রোহানের দ্বারা সম্ভব না। রোহান এমন ছেলেও না, আর নিজের সন্তুষ্টি তার কাছে দিব্যর খুশির চেয়ে গুরুত্বপূর্ণ তো কখনোই না। এদিকে অনিকের সাথে বন্ধুত্ব ভালোই হয়েছে রোহানের। অনিক দিয়াকে পছন্দ করে, ব্যাপারটি বুঝতেও পেরেছে দিব্য রোহান। তাই আজকাল অনিকের সাথে আড্ডায় বসলে তারা বাসার চেয়ে বাইরের পরিবেশকেই প্রাধান্য দেয়। আর অনিক যতই ভালো হোক, দিয়ার বিয়ের বয়স এখনও হয়নি। আর কোনো ভাই চায়ও না তার নিজের বোন তার ওই বন্ধুর সাথে প্রেম করুক। তাই নিজেদের মতো করে তারা সামলাচ্ছে অনিকের ব্যাপারটি। আর অনিক যদি সত্যি সত্যি দিয়াকে ভালোবাসে তবে একেবারে বিয়েই হবে। বিয়েতে তাদের আপত্তি নেই, তবে প্রেম করা চলবে না। অন্যদিকে রক্তিমের জ্বলন্ত ভালোবাসার মোম হঠাৎ নিভে যায় কোনো হাওয়া ছাড়া। আর এই কারণে রিধির মনে জ্বলে উঠেছে বিষাদের শিখা। রক্তিমের পাগলের মতো ভালোবাসা, রিধির ওপর ভালোবাসার অধিকার দেখানো, এসব কিছু রিধি কিছু মাস আগেও পাত্তা দেয়নি। আর আজ রক্তিমের একটু কাছে টেনে নিয়ে বলা, রিধি তোমাকে ভালোবাসি, এই কথাটি শোনার জন্য মন বড়ই ছটফট করছে রিধির। কিন্তু রক্তিম এখন রিধির সাথে খুব কমই কথা বলে। তবে কি রক্তিম এখন রিধিকে আর ভালোবাসে না? এই কয়েক মাসের রিধির ইন্টার ফাইনাল শেষ, ইউনিভার্সিটিতে ভর্তির জন্য পড়াশোনা করছে। তবে বেশি চাপ নিচ্ছে না, কারণ তার ইচ্ছে নেই মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়ার। জার্নালিজম নিয়ে পড়ার ইচ্ছা তার। রিধি আর দিয়া বিকেলে বের হলো বাসা থেকে। এই বছরটি খুবই পরিশ্রম করেছে তারা। ভর্তি পরীক্ষা শেষ হলে লম্বা ছুটিতে যাবে দুই বান্ধবী। কোথায় যাবে এই প্ল্যান করছে এখন। ভাবছি পরীক্ষা শেষ হলে সাজেক যাব। কক্সবাজার যাই, চল। সিলেট গেলে কেমন হয়? সুন্দরবন যাবি? বাঘ দেখবো? বাঘ চিড়িয়াখানায় গিয়েও দেখা যাবে। আচ্ছা, কুমিল্লায় যাই, চল। রিধি চোখ ছোট করে দিয়ার দিকে তাকিয়ে বলল, কুমিল্লা কেন? চল আফ্রিকার জঙ্গলে যাই। সেখানে গিয়ে আমরা দুজন বিয়ার গ্রিলসের মতো টিকটিকি সাপ বিচ্ছু খেয়ে প্রোটিন বাড়াবো শরীরে। ইয়াক, রিদি কি বলছিস এসব? ছি, ভাবলেও গা শিরশির করে।
প্ল্যান করছি, একটা একটা কর। আমি একটা, তুই একটা বললে হবে? আমার জীবনে নতুন কোনো রস নেই রে দোস্ত, তুই প্ল্যান কর বরং। কেন রে, কি হয়েছে? প্রথমে এক ভাইয়ের যন্ত্রণা কি কম ছিল? এখন আরও একটা ভাই এসে আমার জীবনটা তেজপাতা করে দিয়েছে। কেন, কি হয়েছে দোস্ত? ভেবেছি পরীক্ষার পর প্রেম করব, কিন্তু প্রেম তো বহু দূর। সকালে এক ভাই যায় দিয়ে আসতে, তো বিকালে আরেক ভাই যায় নিয়ে আসতে কোচিং থেকে। তাদের চৌকিদারির জন্য কোনো ছেলে আশেপাশেও আসে না কথা বলতে। ছেলেদের দিকে তাকানোর সুযোগও নেই, দেখলেই বলে নিজের দিকে তাকা, আশেপাশে কি দেখছিস? ভাই দুইটা আমার জীবনে তেজপাতা করে দিল। রিধি দিয়ার কথা শুনে হাসছে। হাসিস না, বড় ভাই থাকলে আর যাই হোক প্রেম করা যায় না শান্তিতে। আদৌ কেউ করতে পারলে সে তোর লিজেন্ড, আমার আর অটোগ্রাফ চাই। এত প্রেম করে কি হবে, একদিন তো বিয়ে হবেই। তোর ভাইয়া ভাবে প্রেম কিন্তু ভালোই হচ্ছে, বিয়ে করে ফেলেছে। এখন শান্তিতে প্যারাহীন প্রেম করছে তারা। ধরা খাওয়ার ভয় নেই, মিথ্যে বলে দেখা করার দরকার নেই, রাত জেগে আরাম করে ফোনে কথা বলা যাবে। বাথরুমে ঢুকে পানির কল ছেড়ে আর শীতের দিনে পাখা চালিয়ে কথা বলতে হবে না। ওরে বাবা, এত কিছু করতে হয় প্রেম করলে? বাই দ্য ওয়ে, তুই কিভাবে জানিস এত কিছু? প্রেম করছিস কারোর সাথে? আমাকে বলিসনি? আমি রাগ করেছি। যা, না প্রেম করছি না, প্রেমিকের খবর নেই, হৃদির চোখে ঘুম নেই। ওহো, রক্তিম ভাইয়া। রক্তিমের নাম শুনে রিধির মুখ উজ্জ্বল হয়ে উঠল। রক্তিম এখন আমাকে আর তেমন পছন্দ করে না, আগের মতো কথাও বলে না, নিজের মতোই থাকে। তোর তো খুশি হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমার ভালো লাগছে না। কেন? প্রেমে পড়ে যাসনি তো? কি বলছিস? কখনোই না। হতেও পারে, ভালোবাসা কি বলে কেউ আসে? কখন তোমার মনে জানলা দিয়ে ঢুকে যাবে, তুমি জানলা বন্ধ করার সুযোগও পাবে না। এমন কিছুই না। আর রক্তিম তো আমার সাথে কথা বলছেও না ঠিক মতো, পচা মাছ একটা। পচা মাছ কি? রক্তিম। আমার মনে হয় রক্তিম ভাইয়া অন্য কাউকে পছন্দ করে, অনেক গার্লফ্রেন্ড থাকতে পারে। কথাটি শুনে রিধির বুকের ভেতরটা নাড়া দিয়ে উঠল। রক্তিম অন্য কাউকে ভালোবাসে? তাহলে এতদিন কি ছিল? আর ভালোবাসলেও তার কি? তার কেন কষ্ট হবে? সে তো আর রক্তিমকে ভালোবাসে না। রিধি নিজেকে বকছে এখন। ছি রিধি, কি ভাবছিস এসব? তুই ওই রাক্ষসটাকে নিয়ে ভাবতেও পারলি কিভাবে এমনটা? না না না, কখনোই না। জোরে শ্বাস নিয়ে আস্তে করে ছাড়ল রিধি, আর মনে মনেই বলছে, রিল্যাক্স রিধি, রিল্যাক্স, কুল ডাউন। রক্তিমকে মাথা থেকে ঝেড়ে ফেল। রিধি বাসায় এসে রক্তিমকে কারো সাথে ফোনে হেসে হেসে কথা বলতে দেখল। রাগে রিধির মাথাটাই গরম হয়ে যাচ্ছে এখন। একটিবারের জন্য তাকাচ্ছে না। মুখ ভেঙচি দিয়ে রুমে চলে গেল রিধি। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বুড়ো হয়ে যায়নি তো? ইস, চোখের নিচে কালি পড়েছে পড়াশোনার চাপে। চুলগুলো ফ্যাকাশে দেখাচ্ছে। অনেক শুকিয়ে গেছে রিধি। হয়তো এই কারণে রক্তিম আর ফিরে তাকাচ্ছে না। তবে ভালোবাসা কি চাকচিক্য দেখে হয়? ভালোবাসায় তো মনের সৌন্দর্য দেখা। রিধি রুমের দরজা খুলে মাথা বের করে আবার রক্তিমকে দেখছে। এখনও সোফায় শুয়ে শুয়ে কথা বলছে। রিধি মনে মনে বলছে, এতক্ষণ কেউ নিজের ফোনে টাকা খরচ করে কেন কথা বলবে? আর যেভাবে কথা বলছে মনে হচ্ছে রাখার কোনো সম্ভাবনাই নেই। কোনো মেয়ের সাথে কথা বলছে হয়তো। দাঁড়াও, তোমার কথা বলে বের করছি আমি। রিধি রক্তিমের চোখ ফাঁকি দিয়ে ওয়াইফাই লাইন বন্ধ করে দেয়। তারপর আস্তে আস্তে নিজের রুমে চলে যায়। এদিকে রক্তিম হ্যালো হ্যালো করছে, আর রিধি মুখ চেপে হাসছে। রক্তিম দেখলো নেটওয়ার্ক নেই। পরে গিয়ে দেখলো ওয়াইফাই লাইন বন্ধ। রক্তিমের খুব রাগ হলো। তারপর চেঁচিয়ে ডাকলো, রিধি, রিধি। রিধি ভদ্র মেয়ের মতো রক্তিমের সামনে এলো। মেইন লাইন কে বন্ধ করেছে? রিধি কিছু বুঝতে পারছে না, এমন ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলছে? কানে ঢুকছে না? আমি তো বুঝতে পারছি না, কি বলছেন আপনি? তুমি বন্ধ করেছ? আমি কেন বন্ধ করতে যাব? তুমি ছাড়া এই শয়তানি আর কে হতে পারে? আমি শয়তান? আপনি হচ্ছেন পচা মাছ, কাকের ময়লা পা, ডাস্টবিনে পলিথিন। রিধি রুমে এসে বিড়বিড় করছে এখন। এত ইম্পর্টেন্ট ছিল মেয়েটার কল? কোন পেতির সাথে কথা বলার জন্য আমায় রক্তিম শয়তান বলেছে? দাঁড়াও, আগে আসো আমার সামনে, শয়তান কাকে বলে বুঝিয়ে দেবো দুজনকে। আই হেট ইউ রক্তিম, আমি তোমাকে পাত্তা দিচ্ছি না আর। রক্তিম এখন সোফায় বসে পায়ের ওপর পা তুলে রিধির রুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে আর বাঁকা হাসি দিচ্ছে। রিধি, বেবি, কিছু পরিচয়ের গন্ধ নাকে লাগছে। দহনে বিরহ হয়ে কেটে গেল মোড়ে এতটা বছর। আজ হবে নতুন খেলা।
গুনছি তার প্রহর। ভালোবাসার এই অপেক্ষায় কাটিয়েছি আমি অর্ধযুগ। তোমাকেও দিতে হবে আমার অপেক্ষার শোধ। ওয়াও রক্তিম, ওয়াও, কি কবিতা বানিয়েছিস! এখন জমবে অপেক্ষার খেলা। রক্তিম সকালে উঠেই তৈরি হয়ে নেয়, কারণ এয়ারপোর্টে যাবে অদিতকে আনতে। অদিতি রক্তিমের ছোটবেলার বান্ধবী, একই সাথে স্কুল কলেজ শেষ করেছিল। অদিতির বাবা আর রক্তিমের বাবা দুইজনই ভালো বন্ধু।